আসসালামু আলাইকুম দর্শক, আমার নাম মোহাম্মদ শাওন। আমি পটুয়াখালী থেকে বলছি। আর আজকে আমি আপনাদেরকে যেই ঘটনাটি বলবো এটা আমাদের নিজ জেলায় পটুয়াখালী মর্গ থেকে কিছু ঘটনা আপনাদেরকে বলবো। আমাকে আমার এক দাদু এগুলো বলছে, আমি আপনাদের সাথে সেই ঘটনাটি শেয়ার করব। আমার দাদু আমাকে যেভাবে বলছে আমি আপনাদের মাঝে সেইভাবেই বলার চেষ্টা করব। আপনারা অনেকেই ভৌতিক গল্প শুনতে খুবই ভালোবাসেন বা ঘটনা শুনতে খুবই ভালোবাসেন। তো অনেক দিন থেকে চিন্তা ভাবনা করতেছি একটা ভয়ানক, আমার দাদু আমাকে যেই ঘটনাটি বলছিল ওইটা শেয়ার করব, আপনার সাথে শেয়ার করব, কিন্তু সময় হয় না, তার জন্য শেয়ার করতে পারতেছি না, আমি দুঃখিত। তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে পুরো ঘটনাটা শেয়ার করব। যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। তো আর কথা বাড়াবো না দর্শক, আমি আমার সেই ঘটনাটি শুরু করতেছি। স্থান পটুয়াখালী কেন্দ্রীয় হাসপাতালের মর্গ, স্থানীয়দের কাছে যা অন্ধকার ঘর নামে পরিচিত। মর্গটি হাসপাতালের মূল ভবন থেকে অনেকটা বিচ্ছিন্ন, চারদিকে আগাছা আর পিছনে একটি বিশাল শতবর্ষী শিমুল গাছ। সময় 2008 সালের ডিসেম্বর, হাড় কাঁপানো শীত। ওই মর্গে কাজ করত আসিফ নামে এক লোক। আসিফ 27 বছর বয়সী তরুণ ডোম। সে শহরের বাইরের ছেলে, তাই স্থানীয় কুসংস্কার পাত্তা দিত না। তার সাহস নিয়ে গর্ব ছিল। মতিউর চাচা প্রধান ডোম আর আসিফ তিনি হচ্ছে সহকারী ডোম। মতিউর চাচা, যিনি 40 বছর ধরে এই মর্গে কাজ করছেন, তিনি বর্তমানে ছুটিতে। আসিফ সম্প্রতি মতিউর চাচার কাছে কাজ শিখতে এসেছে। মতিউর চাচা বারবার তাকে সাবধান করেছিলেন, আসিফ সব ফ্রিজিং ইউনিট খোলা রাখা ভালো, কিন্তু ফ্রিজের নম্বর 3 ওটা বন্ধ থাকবে। তার মধ্যে যদি কোনো মৃতদেহ আসেও এটা যেন দিনের আলোয় কাটা হয়, রাত হলে ভুলেও সেদিকে যাবি না। আসিফ হাসতো, চাচা আপনি কি এখনো ভূতে বিশ্বাস করেন? চাচা দীর্ঘশ্বাস ফেলেছিলেন। এটা বিশ্বাস নয় বাবা, এটা অভিজ্ঞতা। ওই 3 নম্বর ইউনিট থেকে কেউ নাকি এখনো ফিসফিসানির শব্দ শুনতে পায়। সেদিন ছিল এক আমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, চারদিকে ঘন কুয়াশার চাদর। 6টায় পুলিশ একটি লাশ নিয়ে এলো। নাম বৃষ্টি বেগম, বয়স 22 বছরের কাছাকাছি। শহরের এক নামকরা কলেজের ছাত্রী, যাকে নৃশংসভাবে হত্যা করে কাঁঠালতলির খালে ফেলে দেওয়া হয়েছিল। লাশের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন। ডাক্তারের নির্দেশে আসিফকেই লাশটি ফ্রিজিং ইউনিটে রাখার ব্যবস্থা করতে হলো। লাশটি ছিল নতুন। মতিউর চাচার সাবধান বাণী আগ্রহ্য করে আসিফ লাশটি ফ্রিজিং নম্বর 3ই রাখলো। ফ্রিজের কাচের ঢাকনা বন্ধ করার সময় আসিফের মনে হলো ভেতরের কাচের উপর যেন বৃষ্টির দীর্ঘ করুণ চোখ দুটি একেবারে তার দিকে তাকিয়ে মিটমিট করে উঠল। সে দ্রুত ঢাকনা বন্ধ করে বাইরের দিকে তালা লাগালো। রাতে সবাই চলে যাওয়ার পর আসিফ একা, পুরো মর্গে আসিফ একা। রাত তখন প্রায় 2:30। বাইরে শিমুল গাছের পাতা নড়ার শব্দ নেই। আসিফ ছোট গ্যাসের স্টোভে চা বানাচ্ছিল। হঠাৎ ফ্রিজের রুমের দিকে থেকে একটি ধাতব শব্দ এলো, যেন কেউ ভারী নিয়ে যাচ্ছে। আসিফ সাহস করে উঠে দাঁড়ালো। টর্চ এগোতেই সে দেখলো ফ্রিজ নম্বর 3-এর একটি লকটি খোলা, অথচ আসিফ নিশ্চিত ছিল সে তালা লাগিয়েছিল। সে দরজায় চৌখটে দাঁড়িয়ে টর্চের আলো ফেলল। সব লাশ স্থির, কিন্তু বৃষ্টির লাশ রাখা ফ্রিজের ঢাকনাটি সামান্য ফাঁকা হয়ে আছে। আসিফ পা টিপে টিপে আরো কাছে গেল। ঠিক সেই মুহূর্তে তার কানের কাছে একটি ঠান্ডা ভেজা নিঃশ্বাস অনুভব হলো। আসিফ দ্রুত ঘরে দাঁড়ালো, কেউ নেই। এরপর শুরু হলো চরম বিভীষিকা। ময়নাতদন্তের মূল টেবিলের উপরে রাখা পোস্টমর্টম সরঞ্জামগুলো ব্যাগটি হঠাৎ সশব্দে উল্টে গেল। প্রায় 10 ফুট দূরে রাখা একটি ধারালো স্কোয়ার ক্ষুদ্র ছুরি কাঁপতে কাঁপতে শূন্য উঠে এলো। ছুরিটি প্রথমে একটি নির্দিষ্ট গতিতে চারদিকে ঘুরতে লাগলো, যেন এক অদৃশ্য কেউ এটিকে হাতে ধরে পরীক্ষা করছে। আসিফ বেচারা হতভম্ব হয়ে দেখলো শূন্য ভাসমান ছুরিটি মর্গের দেয়ালের বৃষ্টির লাশের বিষয়ে আঁকা একটি মার্কিংয়ের দিকে এগিয়ে গেল।
তারপর সজোরে দেওয়ালে এমনভাবে বিদ্ধ হলো যে ধাতব দেয়ালে গভীর চির ধরল। আসিফের হাত পা অবশ হয়ে গেল। সে জানে না এই ছুরি দিয়ে তাকে আঘাত করত, তবে তার পরিণত হতো ভয়াবহ। ভয়ে প্রায় জ্ঞান হারানোর মুহূর্তে আসিফ ঘুরে দরজার দিকে দৌড়ে শুরু করলো। সে দরজায় হাতল ধরার আগে ফ্রিজার নম্বর 3 থেকে একটি তীব্র যন্ত্রণাদায়ক চিৎকার ভেসে এলো, যা কোনো মানুষের নয়, একই সঙ্গে নারী ও শিশুর মিলিত চিৎকারের মতো। আসিফ 1 সেকেন্ডের জন্য থমকে দাঁড়িয়ে ফ্রিজের নম্বর 3-এর দিকে তাকালো। সে স্পষ্ট দেখলো বন্ধ কাছে ঢাকনার উপরে ভেতরের দিক থেকে ঘন রক্তের মতো লাল তরল দিয়ে কিছু একটা লেখা হচ্ছে। অক্ষরগুলো দ্রুত ফুটে উঠলো। তুইও ঠিক এভাবে বলা ছিল, দাদু আমাকে যেভাবে বলছে, তুইও কাটবি আমাকে? আমি ঘুমাতে চাই না, আর কেউ আমার শরীর ধরুক সেটাও আমি চাই না। আসিফের চোখ পড়তে ঢাকনার উপরে সেই রক্ত যেন তরল হয়ে গড়িয়ে পড়লো নিচের মেঝেতে, যেখানে দ্রুত একটি আঙ্গুলের ছাপ তৈরি হলো। সেই ছাপটি ছিল, সেই ইশারা করেছিল, বেরিয়ে যাও। আসিফ যখন জীবন হাতে নিয়ে দৌড়ে মর্গ থেকে বেরিয়ে গেল, সে হাসপাতালের গেট পার হয়ে শুধু ছুটতেই থাকলো, পেছনে ফিরে তাকানোর সাহস পেল না। পরের দিন সকালে পুলিশ যখন আসলো, তখন মর্গের দৃশ্য ছিল খুবই ভয়াবহ। দেয়ালে ছড়িয়ে গেঁথে আছে, মেঝেতে জমাট বাঁধা রক্তের মতো লাল তরল শুকিয়ে আছে, যা রাসায়নিক পরীক্ষার রক্ত বলে প্রমাণিত হয়নি। তবে সবচেয়ে বড় প্রমাণ ছিল ফ্রিজার নম্বর 3-এর কাছের ঢাকনাটি। বৃষ্টির লাশের উপরে থাকা কাছের ঢাকনাটিতে বৃষ্টির নিজের চুলের কাঁটা দিয়ে ভেতরের দিক থেকে আশ্রে কেটে গভীর ক্ষত তৈরি করা হয়েছিল। বৃষ্টির লাশ অক্ষত ছিল, কিন্তু তার চেহারা ছিল প্রচন্ড যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া। আসিফ আর কোনোদিন পটুয়াখালী ফেরেনি। মতিউর চাচা ফিরে এসে ফ্রিজার নম্বর 3-কে স্থায়ীভাবে বন্ধ করে দেন। আজও পটুয়াখালী কেন্দ্রীয় হাসপাতালের অনেক পুরনো কর্মচারী বিশ্বাস করেন অন্ধকারের ঘরের ফ্রিজের নম্বর 3-এর মধ্যে কোনো আত্মাকে আটকে আছে, যে শুধু অপেক্ষা করে কখন ময়নাতদন্তের ছুরি তাকে স্পর্শ করবে। এই গল্প বা ঘটনা যদি আপনাদের বিশ্বাস আর অবিশ্বাস শুধু আপনাদের ভিতর কাজ করে, এটা এক কথায় বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। আমার কাছে ঘটনাটি খুবই ভয়ানক এবং ভৌতিক মনে হয়েছে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি নিজের অইচ্ছাকৃত থাকা সত্ত্বেও যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর এটা হচ্ছে আমার লাইফের প্রথম ঘটনা, যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।